নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওটা হতে চলেছে ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে। কেন ট্রফি এলো না, বিদেশির যে চোট, সেই চোট নিয়ে কতটা চিন্তায় রয়েছে ইস্ট বেঙ্গল শিবির, কী পরিকল্পনা রয়েছে অস্কারের, সেগুলো তোমাদের জানাবো। এছাড়া আইএসএল নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে তাই একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি আইএসএল নিয়ে, কারণ আজকে মোহামেডান তারা ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল জামশেদপুরের সঙ্গে। তো দুদিকে তাকালেই দুজন কিন্তু ইন্ডিয়ান কোচের আজকে লড়াই ছিল, এবং অবশ্যই জামশেদপুর তারা অনেক ভালো ফুটবল খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে, এবং তারা ফেভারিট হিসাবে নেমেছিল, এবং তারা আজকেও পুরো ম্যাচটাকে ডমিনেট করেছে এবং তারা সুন্দর জয় পেয়েছে। প্রথম গোলটা করে ঋত্বিক দাস, এবং ঋত্বিকের গোলটার ক্ষেত্রে আমি অবশ্যই প্রশংসা করব, যেভাবে গেম প্লে হচ্ছিল খুব সুন্দর একটা গেম প্লে থেকে ঋত্বিক গোল করেছে। সেই জায়গায় প্রথমে হাবি বলটাকে নিয়ে অ্যাটাকে তৈরি করেছিল, হাবির কাছ থেকে কিন্তু সেই জায়গা থেকে পাস বাড়ায় এবং সেখান থেকে আবারও জর্ডান মারে হেড করে, সেখান থেকে হাবি ভলি করে এবং সেই জায়গায় জটলার মধ্যে থেকে ঋত্বিকের ফিনিশিং। দীর্ঘদিন বাদে ঋত্বিক, খুব সম্ভবত 1.5 বছর বাদে ঋত্বিক গোল পেল, এবং দীর্ঘদিন সে ইনজুরি সমস্যার কারণে মাঠের বাইরে ছিল। তো যাই হোক, ঋত্বিক গোল পাওয়ায় কিন্তু খুব ভালো লাগছে, এবং শুধু ঋত্বিক নয়, তার সাথে নিখিল বার্লা আরও একজন ইন্ডিয়ান প্লেয়ার। তো দুজন ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু একটা করে গোল করেছে। জামশেদপুর প্রচুর অ্যাটাক করেছে, 21টা টোটাল শট রেখেছে, শট অন টার্গেট সেখানে 8টা ছিল। আর মোহামেডান তো এই একই সমস্যা, তাদের অ্যাটাকিংয়ে খুবই অবস্থা খারাপ। তারা মাত্র 12টা শট রাখলেও সেখান থেকে 2টো শট অন টার্গেট। তো এখান থেকেই মোটামুটি পরিষ্কার ব্যাপার বোঝা যাচ্ছে যে কতটা ডমিনেট করেছে জামশেদপুর, এবং জামশেদপুর তারা 3 নম্বর জায়গাটাকে ধরে রাখলো 21 ম্যাচে 37 পয়েন্ট নিয়ে, এবং মোহামেডানও কিন্তু একদম 13 নম্বর পজিশন ধরে রাখলো। লাস্ট 5টা ম্যাচেই হার। মেহেরাজউদ্দিনের কিছু করার নেই, যেরকম দল রয়েছে তাদের নিয়েই খেলাচ্ছে। আজকে রবিকে সুযোগ দিয়েছিল, কিন্তু রবি আগের ম্যাচে যতটা ইমপ্রেসিভ পারফরমেন্স ছিল, আজকে কিন্তু রবির কাছ থেকে অতটা ভালো আমরা খেলা দেখতে পাইনি। চেষ্টা করেছে কিন্তু ঠিকঠাকভাবে বল সাপ্লাই পাচ্ছিল না। আর অপোজিট দিকে যদি আমরা কথা বলি, সেখানে জামশেদপুরের কাছে একজন স্টিফেন এজে রয়েছে। তো এজের কাছ থেকে গোল করা খুবই কঠিন কাজ, তো সেটা কিন্তু আজকে জামশেদপুর করতে পারেনি, সেটা কিন্তু মোহামেডান করতে পারেনি। আর জামশেদপুরের হয়ে আজকে জর্ডান মারে বলো, সিভেরিও বলো, সানান বলো, ঋত্বিক বলো, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। আর আজকে উভেজও কিন্তু খুব ভালো খেলেছে। তো ওভারঅল কিন্তু আজকে জামশেদপুর ভালো পারফরমেন্স করেছে এবং ম্যাচটা তারা জিতেছে। এর সাথে সাথে যদি আমরা একটুখানি সিএফএল নিয়ে কথা বলি, তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে ইস্ট বেঙ্গলকে এত সহজে চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা যাবে না, কারণ মাঠের বাইরে আরও কিছুটা লড়াই বাকি রয়েছে। মাঠের মধ্যে যেটা হয়েছে তোমরা দেখেইছিলে যে ডায়মন্ড হারবার খেলতে আসেনি, ইস্ট বেঙ্গলের বিরুদ্ধেও খেলেনি, মোহামেডানের বিরুদ্ধেও খেলেনি, কিন্তু তারা এই ব্যাপারটাকে নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছে এবং আপাতত স্টে অর্ডার তারা পেয়েছে যে এখনই ইস্ট বেঙ্গলকে ঘোষণা করে দেওয়া যাবে না যে ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন। তো দেখা যাক কি হয়, কোর্টের ব্যাপার চলতেই থাকবে। এবার কতদিন চলে সেটাই হচ্ছে দেখার ব্যাপার, কারণ 2025-26 সিজনেরও যেটা সিএফএল, সেই সিএফএলেরও হয়তো কিছুদিন বাদে থেকেই প্রত্যেকটা দল প্ল্যানিং শুরু করবে। আর এই দিকে শেষ যে কে চ্যাম্পিয়ন হলো 2024 সিজনে, সেটাই এখনও জানা গেল না। কিছু বলার নেই, এই তো ফুটবল, আর কিছু বলার থাকে না, এরকম চলতেই থাকবে। তো এর সাথে সাথে যদি আমরা কথা বলি ইস্ট বেঙ্গলের বিদেশি প্লেয়ার রিচার্ড সেলিসকে নিয়ে, তো রিচার্ডকে নিয়ে রীতিমতন চিন্তার কারণ তৈরি হয়েছে। তোমরা দেখেছিলে লাস্ট ম্যাচে রিচার্ড খেলতে পারেনি, ইনজুরি সমস্যা, তার আগে থেকেই তার একটু সমস্যা হচ্ছিল, কুঁচকিতে সমস্যা হচ্ছিল। এবার সবারই একটা প্রশ্ন, রিচার্ডও কি তাহলে ওই একই রকম ব্যাপার, চোট লুকিয়ে মেডিকেল ঠিকঠাক না করে সাইন করেছিল? দেখো, ইস্টবেঙ্গল দ্রুত তাকে সাইন করিয়েছিল, খুব বেশি দিন সময় নেয়নি, কারণ ইস্টবেঙ্গল যে বিদেশি প্লেয়ারকে শর্টলিস্ট করেছিল তাকে আনা সম্ভব হয়নি বলে সেকেন্ড অপশান হিসাবে রিচার্ডকে নিয়েছিল। এবং রিচার্ড কয়েকটা ম্যাচ খেলেছিল, সেখানে গোয়া ম্যাচে 90 মিনিট খেলেছিল, বাদবাকি যে ম্যাচ ছিল কেরালা ব্লাস্টার্স মুম্বাই ম্যাচেও 70 মিনিট করে খেলেছিল। এবার রিচার্ড কোনো গোল, কোনো অ্যাসিস্ট কিছুই করতে পারেনি, 4টে ম্যাচে অল্প বিস্তর খেলেছে। এবার তাকে এসেই মাঠে নামতে হয়েছিল, যেটা কিন্তু সমস্ত
সময় প্রবলেম হয়, অন্তত 20 মিনিট 30 মিনিট দিয়ে এই সমস্ত প্লেয়ারদের তৈরি করতে হয়, কিন্তু বেশিরভাগ সময় তাকে খেলিয়ে দেওয়ার জন্য তার ক্লান্তি, তার উপর তার চোট, সমস্ত কিছু মিলিয়ে মিশিয়েই কিন্তু ব্যাপারটা জটিল হয়ে গেছে। এবং যেটা ইস্টবেঙ্গলের পরবর্তী ম্যাচ পাঞ্জাব ম্যাচ, সেই ম্যাচেও কার্যত অনিশ্চিত। আজকে কিন্তু সেরকমটা অস্কার জানিয়েছে, তো তাকে বাদ রেখেই পাঞ্জাব ম্যাচের পরিকল্পনা সাজিয়েছে। আজকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ জানিয়ে গেছে তাকে পাওয়া যাচ্ছে না, এবং আরও কিছু প্লেয়ার ইনজুরির মধ্যে রয়েছে, তাদের কতটা কি পাওয়া যাবে সেই নিয়েও কিন্তু এখনও পর্যন্ত কোচ কিছু নিশ্চিত করে বলতে পারছে না। তো এমনিতেই আমরা দেখলাম যে একজন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসাবে রিচার্ডকে নিয়ে আসা হলো মাধি তালালের পরিবর্তক প্লেয়ার হিসাবে, আর সে এসেও যে খুব কিছু ভালো হলো তা নয়, তার উপরে তার চোট লাগলো। সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে একটা জঘন্য সময়ের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গল যাচ্ছে। আর যাই হোক, সামনে 5 তারিখে যে এএফসির ম্যাচ, সেই ম্যাচের আগে যদি রিচার্ড সুস্থ হয়ে মাঠে ফেরে সেটাই মঙ্গল, এছাড়া আর কিছু বলার নেই এই ব্যাপার নিয়ে। ব্যাস, এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে পারো, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।